আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নতুন প্যাথোলজি ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণ উদ্বোধন করে তিনি বলেন, সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা বিশ্বাস না থাকলে তারা রণাঙ্গনে জয়লাভ করে না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আধুনিক প্রযুক্তির সহায়তায় রোগ জীবাণু শনাক্তে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্য এবং বেসামরিক রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে 14 তলা এই প্যাথোলজি ভবন। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত দরবারে অংশ নিয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। বাহিনীর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশংসার কথাও জানান প্রধানমন্ত্রী। যেহেতু আমাদের 2018 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, সেটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজনে নির্মিত হয়েছে সেনা প্রাঙ্গণ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন, সেনা ও নৌবাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধের কারণে বৈশ্বিক চাপ থেকে বাংলাদেশ মুক্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্মমভাবে বিক্ষোভ দমন করা হয়েছিল, ঠিক একই কায়দায় তারা এখন নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি।
পারসিকিউট করা হচ্ছে। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে অন্যদের মতো বাংলাদেশও সংকট মোকাবেলা করছে বলে জানান আওয়ামী লীগের এই নেতা। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। কাজে আমরাও চাপ অনুভব করছি, যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে। এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার করে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ না দেয়ার যুক্তিও তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। আইনগত নয়, স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত বলে জানান ওবায়দুল কাদের। আপনারাই তো ভয় পান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজের আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। তার দাবি, ক্ষমতা যাওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন করছে। সরকারের অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে না। বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, যা মানুষের জীবনমানে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে জনজীবনে নাবিশ্বাস। এই পরিস্থিতির মধ্যেই আসছে 2024-25 সালের বাজেট। সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের দাম কমিয়ে আনা। পাশাপাশি বিদেশি ঋণের চাপও বাড়ছে। শুধু বিদেশি ঋণে নয়, দেশি ঋণেও একই পরিস্থিতি বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির গবেষণা মতে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চান সাধারণ মানুষ। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে, দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার, প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। এই তিনটি সমস্যা একসাথে আগামী দিনের বাজেটকে নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আমার এখানে বরাদ্দ হবে বাজেটে, এই টাকাটা কিন্তু আমার টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি ঋণ নিয়ে যদি করা হয়, সেটা অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টর হোক আর অন্য সেক্টর হোক আর বৈদেশিক হোক, সেই ঋণের টাকার যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আমাকেই করতে হবে। বাজেটের সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্যরাও। তাদের মতে, সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তবে বাজেট ব্যবস্থাপনা ঠেলে সাজানোর কথা বললেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বাজেটের উপরে বাজেট যখন তৈরি করা হয়, why government has to repeatedly go to the same areas again and again? What are the inherent reasons? এটা দেখার দরকার। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডির ধারণার সাথে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় আগামী বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। তারা ভালো স্বাস্থ্য সেবা চায় একটু মোটামুটি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
মুক্ত সাংবাদিকতা সূচকে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে বলে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই রিপোর্টে প্রকৃত চিত্র ফুটে ওঠেনি বলেও মনে করেন তিনি। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় ইটালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করছে, এটা বন্ধ হওয়া উচিত। এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিং এর পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। আরএসএফ এর যে র্যাঙ্কিং এর যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে যদি পদ্ধতিগত দুর্বলতা থাকে। আর যাদের কাছে তথ্য নিচ্ছে তারা যদি ভুল তথ্য দেয়, এটা ভেরিফাই না করে ছাপিয়ে ফেলে, তাহলে এটা বিশ্বাসযোগ্যতা হারাবে। কাল থেকে সারা দেশে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও চলতি মাসের দ্বিতীয়ার্ধে আরেকটি হিটওয়েভ আসতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তাপদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। কর আদায় পদ্ধতির আমূল পরিবর্তন না আনলে আগামীতে ট্যাক্স জিডিপি অনুপাত কমার শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর বাংলাদেশ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। এতে আইসিটি খাতে কর রেয়াত সুবিধা প্রত্যাহারে ব্যবসায়ীদের দাবির সাথে একমত প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফজলে রাব্বির রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে দেশ। একটু একটু করে এগিয়ে গেল এখনো বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির গতি বেশ স্লথ। পার্শ্ববর্তী ভারতে যেখানে আইসিটি খাত থেকে আসে জিডিপির প্রায় 8%, ইন্দোনেশিয়ায় 4.5%, ফিলিপিন্সে 3.5%, সেখানে বাংলাদেশের জিডিপিতে আইসিটি সেক্টরের অবদান 1% কিছু বেশি। এ অবস্থায় আইসিটি খাতের ব্যবসায়ী ও সরকারের নীতি নির্ধারকরা এক টেবিলে বসেছিলেন রাজধানীর একটি হোটেলে। যারা ট্যাক্স কালেক্টিং এজেন্সি তাদেরও স্মার্ট হতে হবে। এটা ইউনিভার্সিটি প্রডিউস করে রিসার্চ, তাহলেই তাকে ইউনিভার্সিটি বলা হয়, অথচ আমরা সবাইকেই এক ধারে ইউনিভার্সিটি বানিয়ে দিচ্ছি। আইসিটি শিক্ষার গুরুত্ব অনুধাবনে বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নীতি নির্ধারকরা। এখনই আইসিটি খাতের উপর কর আরোপ না করার পরামর্শ দেন তারা। আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন 150 বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার এআই নিয়ে ফুল কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স আছে। আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে লেভেলে এখন এসেছি, এখনো আমরা সেই লেভেলের ম্যাচিউরিটিটা পাই নাই যে এই যে বেনিফিটস গুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর এর কার্যক্রমকে পশ্চাৎপদ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আপনার আজকে 8% থেকে 7.8% হয়েছে। যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরো কমবে আপনার ট্যাক্স রেট টু জিডিপি রেশিও। বক্তারা বলেন, বিশ্বে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার হচ্ছে। এতে করে গ্লোবালাইজেশনের পরিবর্তে দেশগুলো আবারও আত্মকেন্দ্রিকতার দিকে হাঁটছে। ফলে প্রযুক্তি সক্ষমতা অর্জনে আরো বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে শেষ মুহূর্তে প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা। এদিকে বিভিন্ন এলাকায় নিজের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। কর্মসংস্থান, অবকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে সরাইল উপজেলায় 16 জন প্রার্থী ও নাসিরনগর উপজেলার 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাই এই সমাজকে দাঙ্গা মুক্ত একটা সরাইল গঠন, নিরাপদ সরাইল গঠন করার জন্য আমি চেষ্টা করব। সকলকে সমন্বয় করে এই সামাজিক শান্তি ফিরিয়ে আনা, এই হচ্ছে আমার লক্ষ্য। স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত বন্ধ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। যে ব্যক্তি আমাদের উপজেলার উন্নয়ন করবে, আমরা সেরকম প্রার্থীকে ভোট দিয়ে
আমাদের উপজেলার প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করতে চাই। এখানে শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ আসলে যে দাঙ্গা রোধে ভূমিকা রাখবে এরকম মানুষকে আমরা ভোট দেব। ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে শেষ মুহূর্তে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ফরিদপুরে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সিরাজগঞ্জে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা, হামলা, মামলা ও প্রচারণায় বাধা সহ স্থানীয় সংসদ সদস্য সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জোরালো হয়ে উঠেছে। নির্বাচনী গণসংযোগ এলাকা কিন্তু চিহ্নিত সন্ত্রাসী হামলা করে, স্থানীয় জনগণের প্রতিনিধিদের মুখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। একজন প্রতিপক্ষ আছেন, তিনি বাইরে থেকে সন্ত্রাসীদের এনে মাইক্রোবাস ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, শুধু অভিযোগ করে বেড়াচ্ছে এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তবে ভোটের দিনের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েকটি অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি, সে অভিযোগগুলোর বিষয়ে ওই সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে, জবাব অনুযায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামী বুধবার প্রথম দফায় সারা দেশে 150 উপজেলায় ভোট নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এদিকে আচরণবিধি লঙ্ঘন করায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন। জামালপুরে সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে, এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে তাতে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর BFDC-তে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সুশাসন, জবাবদিহিতা, অনিয়ম প্রতিরোধ সহ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারলে শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করে গণতন্ত্রকে সুসংহত করা যাবে না। শফির আলম সুজনের রিপোর্ট। নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মনোনয়ন বাণিজ্যের কারণে সেই মানুষটা কিন্তু মঞ্চ থেকে উঠে আসতে পারছে না। বিতর্কিকরা পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন। এ সময় LGRD মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র নিয়ে বিশ্বে নানা মতবিরোধ রয়েছে, এটা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আর রাতারাতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শতভাগ সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের এক্সিস্টিং ল এমনভাবে আছে কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে, তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তবে আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসিক যে প্রসেস, ফিলোসফি, এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিলে এটি আরো অংশগ্রহণ ও গ্রহণযোগ্য হতো। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি যে আসলে কি নির্বাচন করবে কি করবে না। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ শেষ পর্যন্ত অপেক্ষা করছে। এটি কিন্তু একটা স্পষ্টতা হবার দরকার ছিল। আমরা এবারে উপজেলা নির্বাচনটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনটা হবে। বিতর্কে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা মেডিকেল কলেজ। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামে দ্বিতীয় টি20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 138 রান তোলে সফরকারীরা। 2টি করে উইকেট নেন তাসকিন আর রিশাদ হোসেন। জবাবে 9 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। রিপোর্ট করছেন SM আশরাফ।
139 রান তাড়া করে জিততেও যদি এতগুলো ওভার খেলতে হয় তাহলে বলতেই হয় বাংলাদেশের টি-20 ব্যাটিংটা ঠিক হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে কি আর বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে? প্রথম ম্যাচে 50 পেল তানজিদ হাসান তামিমের ইনিংস এবার থামে 18তে। ব্যর্থ হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুর্দশার বৃত্ত থেকে বের হতে পারেননি লিটন দাসও। তাতে 62 রানে 3 উইকেট হারায় টাইগাররা। 93 রানে 4 উইকেট পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ আর তাহিদ হৃদয়ের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। 25 বলে 37 রানে হৃদয় আর 26 রানে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। আরও একবার এই সহজ জয়ের কৃতিত্ব বোলারদের। শুরুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যেভাবে তারা দমিয়ে রেখেছে তাতে টি-20 মেজাজে হাত খুলে খেলার সুযোগই পাননি ব্যাটাররা। তাসকিন আর সাইফুদ্দিনের আঘাতে 30 রানে 2 উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর রিশাদ হোসেনের জোড়া আঘাত। 10ম ওভারে তার ঘূর্ণিতে বিধ্বস্ত সিকান্দার রাজা আর ক্লাইভ মাদান্দি। তাতে প্রথম 10 ওভারে সফরকারীদের রান 4 উইকেটে 38। 42 রানে পঞ্চম উইকেট হারানোর পর 100-র নিচে অল আউটের লজ্জার শঙ্কায় পড়ে অতিথিরা। কিন্তু মান বাঁচান বেনেট আর ক্যাম্বেল জুটি। 6ষ্ঠ উইকেটে যোগ করেন 43 বলে 73 রান। শেষ 10 ওভারে 100 রান যোগ করে সিকান্দার রাজার দল। তবু রানটা 138-এর গন্ডি পার হতে পারেনি স্বাগতিকদের কিপটে বোলিংয়ে। 4 ওভারে 18 রান করে দেন শেখ মেহেদী হাসান আর তাসকিন। বাংলাদেশের 51টি বলে জিম্বাবুয়ে কোনো রানই নিতে পারেনি। এস এম আশরাফ, এটিএন বাংলা। পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে দেয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল ইওডি রিমোটলি অপারেটেড ভেহিকল আরওভি। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সম্প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কাতে আইইউডি হুমকি বিবেচনায় এই ইউডি আরওভি ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পেরু আর্মড ফোর্সেসের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো রাবানাল কালডেরনের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রিজিওনাল কোঅর্ডিনেটর, জাতিসংঘ সদর দপ্তরের লাইট কোঅর্ডিনেশন মেকানিজমের লিড লিডার, সশস্ত্র বাহিনী, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পেশাগত দক্ষতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে রোটারি ক্লাব অফ উত্তরা। এবছর এই অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন সমাজসেবায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য খাতে ডাক্তার মুশতাক হোসেন, কর্পোরেট ব্যবসা খাতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, সাংবাদিকতায় এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে করবী রাকসান্ত, সংস্কৃতিতে কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার দম্পতি, ক্রীড়া ক্ষেত্রে খন্দকার মাহবুবুর রশিদ ও তথ্য প্রযুক্তিতে শমী কায়সার। সাবেক বাণিজ্য মন্ত্রী ও রোটারিয়ান টিপু মুন্সি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অফ উত্তরার সভাপতি খন্দকার আবিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রাক্তন জেলা গভর্নর সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 91 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে মানবতার কল্যাণে নানা সেবামূলক কাজ করে আসছে রোটারি ক্লাব অফ উত্তরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার লেনদেন আরও 48 ঘণ্টার জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে 48 ঘণ্টার মধ্যে কোম্পানি দুটির কাছে এনবিআর এর পাওনার দাবিনামা পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত। মামলা চলাকালে কোম্পানি দুটি রাজস্ব ফাঁকি তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় অভিযান চালায়। পরে বিষয়টি নিয়ে আদালতে যায় ব্র্যাক ব্যাংক ও কোম্পানি দুটি। এ প্রসঙ্গে এনবিআরকে আইন মেনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পার্টেক্স খেলার খবর।
ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। আগামী 3 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপের গ্রুপিং এবং সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এস.এম. আশরাফের আরেকটি রিপোর্ট। 10 দলের 8 দল এরই মধ্যে চূড়ান্ত, বাকি 2 দল আসবে বাছাই পর্ব খেলে, যেখানে গ্রুপ এতে রেকর্ড 6 বারের নারী টি-20 বিশ্বকাপ যে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব পেরিয়ে আসা শীর্ষ দল বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। তাদের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা রানার আপ দল। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বলছেন বাংলাদেশের অধিনায়ক। ইয়াং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরও। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য। এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপের একক আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির পছন্দের কারণে ভেন্যু নির্ধারণ হয় মিরপুর আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির সভাপতি বলেন, মাঠে দর্শক ফেরাতে ভূমিকা রাখবেন তারা। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, এরপর 9 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের দুঃসময় জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে, মন্তব্য প্রধানমন্ত্রী। নতুন প্যাথোলজি ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।